হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা পুরো ফ্রেজ চ্যাপ্টারটা পড়ব ক্লিয়ার কনসেপ্ট তৈরি করার জন্য। আজকের এই ভিডিও দেখার পরে ফ্রেজ সংক্রান্ত ব্যাপারে ফ্রেজ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো দেখা যাক কতটা সহজভাবে আমি তোমাদের ফ্রেজকে বোঝাতে পারি। ফ্রেজ কাকে বলে? কতগুলি ওয়ার্ড একসঙ্গে মিলে যদি কিছু অর্থ প্রকাশ করে কিন্তু পুরো একটি বাক্যের মতো সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না, তখন তাকে বলে ফ্রেজ। তাহলে ফ্রেজের প্রথম বৈশিষ্ট্য কি হবে? ফ্রেজের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড, একগুচ্ছ শব্দ, অর্থাৎ কমসে কম দুটো ওয়ার্ড তো থাকবেই থাকবে, দুয়ের বেশি তিনটা থাকতে পারে, চারটে থাকতে পারে, তার বেশি যতগুলো থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কমসে কম দুটো থাকতে হবে, না হলে ফ্রেজ হওয়া সম্ভব নয়। 2 নম্বর কন্ডিশন কি না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না, কিছুটা অর্থ প্রকাশ করবে। অর্থটা কেমন প্রকাশ করবে? একটা পদের মতো করে অর্থ প্রকাশ করবে। অর্থাৎ একটা পদ বা একটা শব্দ যেরকম অর্থ প্রকাশ করছে, একটা পদ বা একটা ওয়ার্ড যেরকম অর্থ প্রকাশ করে, তো সেরকম একটা পদের মতো যখন অর্থ প্রকাশ করবে তখন তাকে বলে ফ্রেজ। কি বলবে? ফ্রেজ বলবে। 3 নম্বর কন্ডিশন কি ফ্রেজ হওয়ার? না, ফ্রেজের মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া থাকবে না, অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকবে না। 4 নম্বর নিয়ম কি না, 4 নম্বর নিয়ম হচ্ছে এর মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না। 5 নম্বর কি না, একটা বাক্য যেরকম অর্থ প্রকাশ করে না সম্পূর্ণ অর্থ, বাক্যে যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, ফ্রেজের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না। আর কি, একটি পদের মতো অর্থ প্রকাশ করবে, তখন তাকে কি বলা হবে না, তখন তাকে বলা হবে ফ্রেজ। কি বলা হবে? ফ্রেজ। তখনই বলা যেতে পারে সেটা একটা ফ্রেজ। তাহলে ফ্রেজ কি জিনিস? এ গ্রুপ অফ ওয়ার্ড, মানে বলতে পারি শব্দ সমষ্টি। কমসে কম কতগুলো শব্দ থাকতে হবে ফ্রেজ হতে গেলে? কমসে কম দুটো হতে হবে, দুটোর বেশি তো থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এটা হলো 1 নম্বর নিয়ম। কিছুটা অর্থ প্রকাশ করবে, অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না। সমাপিকা ক্রিয়া এর মধ্যে থাকবে না, সাবজেক্ট থাকবে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না, একটি পদের মতো অর্থ প্রকাশ করবে, তখন তাকে বলা হবে ফ্রেজ। তাহলে উদাহরণ দেখে নেওয়া যাক। ইন, ইন কথাটার অর্থ কি? ভেতরে। ফ্রন্ট কথাটার অর্থ কি? ফ্রন্ট মানে সামনে। আর অফ কথাটার অর্থ কি? অফ মানে এর। এই 3টা শব্দ একসঙ্গে বসালাম, ইন, ফ্রন্ট, অফ। 3টা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করছে, সেটা হচ্ছে সামনে। তাহলে দেখো ফ্রেজের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলোকে ফলো করলো কিনা সেগুলো একবার দেখে নিই। প্রথমে একের বেশি শব্দ আসবে, এখানে তো 3টা আছে, তাহলে গ্রুপ অফ ওয়ার্ড হয়ে গেল। তারপরে কি, সমাপিকা ক্রিয়া অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকবে না, নেই, তাহলে এটাও মানছে। সমাপিকা ক্রিয়া নেই, এর মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না, নেই। সম্পূর্ণ বাক্যের অর্থের মতো, একটি বাক্যে যেরকম সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেরকম কি অর্থ প্রকাশ করছে? না, করছে না, তাহলে এদিক থেকেও ঠিক আছে। একটি পদের মতো অর্থ প্রকাশ করছে, অর্থাৎ আমি ইন ফ্রন্ট অফ এর পরিবর্তে বিফোর কথাটা লিখে দিতে পারতাম। বিফোর মানে কি না, বিফোর মানে সামনে, কিন্তু একটা ওয়ার্ড না ব্যবহার করে তার পরিবর্তে আমি 3টা ওয়ার্ড ব্যবহার করলাম, ইন ফ্রন্ট অফ, অর্থ কিন্তু সেই একটাই হচ্ছে, অর্থাৎ সামনে। তার মানে এখানে একটি পদের মতো অর্থ প্রকাশ পেল। তাহলে এটা কিসের প্রমাণ দিল না, এটা একটা ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? তাহলে কন্ডিশনগুলো কি ছিল আরেকবার দেখে নি। শব্দ সমষ্টি গ্রুপ অফ ওয়ার্ড, কিছুটা অর্থ প্রকাশ করবে, সমাপিকা ক্রিয়ার মধ্যে থাকবে না, সাবজেক্ট থাকবে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না, একটি পদের মতো করে অর্থ প্রকাশ করবে, তখন তাকে কি বলা হবে? তখন তাকে ফ্রেজ বলা হবে। ইন ফ্রন্ট অফ 3টা ওয়ার্ড মিলে তৈরি হয়েছে, এখানে 3টা ওয়ার্ড মিলিত হয়েছে এবং অর্থ প্রকাশ করছে সামনে, মানে একটি পদের মতো অর্থ প্রকাশ করছে। এখানে কোনো সমাপিকা ক্রিয়া নেই, সাবজেক্ট নেই এবং অর্থ প্রকাশ করছে একটি পদের মতো বিফোর। বিফোর যেহেতু এটি একটি প্রিপোজিশন, তাহলে ইন ফ্রন্ট অফ একটা কার কাজ করছে? তাহলে ইন ফ্রন্ট অফ কার কাজ করছে? প্রিপোজিশনের কাজ করছে। বোঝাতে পারলাম কিনা? আর একটা উদাহরণ দেখে নিই। ধরো বললাম গোল্ড রিং, তাহলে এখানে কতগুলো ওয়ার্ড আছে?
দুটো ওয়ার্ড আছে, 1 নম্বর 2 নম্বর। এবং এর মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া আছে কি? না, নেই, সমাপিকা ক্রিয়া নেই। তাহলে সমাপিকা ক্রিয়া নেই, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে? বাক্যে যেরকম অর্থ প্রকাশ করছে না। গোল্ড রিং কথাটার অর্থ হচ্ছে সোনার আংটি। তাহলে দুই বা তার বেশি শব্দ পাশাপাশি বসে যখন একটি পদের মতো অর্থ প্রকাশ করবে, সোনার আংটি এখানে একটাই জিনিসকে বোঝাচ্ছে, নাউনের মতো করে ব্যবহার হচ্ছে, তাই এটাকে বলা হবে নাউন ফ্রেজ। তাহলে আর কি হতে পারে? ইন LIEU, লিউ অফ। ইন লিউ অফ কথাটার অর্থ কি? ইন লিউ অফ কথাটার অর্থ পরিবর্তে। তাহলে আমরা কি শিখলাম? পাশাপাশি অনেকগুলো শব্দ বসবে। এখানে কটা ওয়ার্ড আছে? 3 ওয়ার্ডস। এবং একটা পদের মতো অর্থ প্রকাশ করবে পরিবর্তে, তাহলে 1 ওয়ার্ডের মতো এটা বসছে, বা 1 পার্ট অফ স্পিচ। এবং অর্থ প্রকাশ করছে কি? পরিবর্তে, মানে সম্পূর্ণ বাক্যের অর্থ প্রকাশ না করে একটা নির্দিষ্ট অর্থ থাকবে, অর্থাৎ আংশিক অর্থ থাকবে পরিবর্তে। এর মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া আছে? নেই, তাহলে তো ঠিক আছে। এর মধ্যে কোনো সাবজেক্ট আছে? না, নেই, তাহলেও ঠিক আছে, অর্থাৎ সমাপিকা ক্রিয়া এবং সাবজেক্ট থাকবে না। তাহলে কি একে ফ্রেজ বলতে পারি? হ্যাঁ, এটা একটা ফ্রেজ। তাহলে বুঝতে পারলাম। আর কি আছে? অন দা হোল এর মানে কি? তিনটা তো ওয়ার্ড বসছে, কিন্তু এর অর্থ কি প্রকাশ করছে? মোটের ওপর। অন দা হোল মানে মোটের ওপর। তাহলে একটা পার্ট অফ স্পিচের মতো ব্যবহার হচ্ছে, তাই একে আমরা ফ্রেজ বলতে পারি। পারি কিনা? তাহলে একটা বাক্য দিই, দ্য সান সাইন্স বাই ডে। দ্য সান সাইন্স বাই ডে। সূর্য কিরণ দেয় কখন? না, দিনের বেলা। দেখো, দ্য সান এটা সাবজেক্ট, সাইন্স কি? এটা ভার্ব। কখন কিরণ দেয়? বাই ডে, তাহলে দিনের বেলাকে বোঝাচ্ছে। তাহলে এখানে দুটো ওয়ার্ড আছে, কিন্তু একটা টাইমকে রেফার করছে, দিনের বেলাকে বলছে, তাহলে একটা পার্ট অফ স্পিচের মতো ব্যবহার হচ্ছে, বা একটা পদের মতো ব্যবহার হচ্ছে। তখন বাই ডেটা কি হবে? না, এটা একটা হয়ে যাবে ফ্রেজ। বুঝতে পারলাম। নেক্সট দেখে নিন। আই লাইক টু সি এ স্মাইলিং ফেস। আই লাইক টু সি, আমি দেখতে চাই, এ স্মাইলিং ফেস। আইটা কি? সাবজেক্ট, লাইকটা কি? ভার্ব। আমি পছন্দ করি, টু সি মানে কি? দেখতে। কি দেখতে? এ স্মাইলিং ফেস। অবজেক্টের ঘরে বসছে একটি পদের মতো, কিন্তু ওয়ার্ড আছে এখানে কটা? 3টা। তাহলে 3টা ওয়ার্ড মিলে যখন একটি পদের মতো ব্যবহার হচ্ছে, যেখানে কোনো সমাপিকা ক্রিয়া নেই, তখন তাকে কি বলছে? ফ্রেজ। কি বোঝাতে পারলাম কিনা? চলে যাব আমরা পরের উদাহরণে। লেমন জুস। লেমন জুস কি? একটা জুসকে বোঝাচ্ছে, লেবুর রস। একটা পদের মতো অর্থ প্রকাশ করছে, কিন্তু ওয়ার্ড আছে কত? লেমন আছে 1 নম্বর এবং জুস আছে 2 নম্বর। অর্থ প্রকাশ করছে একটি পদের মতো, এখানে কোনো সমাপিকা ক্রিয়া নেই, এখানে কোনো সাবজেক্ট নেই, তাহলে এটাকে কি বলা যেতে পারে? না, এটা একটা ফ্রেজ। বুঝতে পারলাম কিনা? এবারে আমরা দেখে নেব ফ্রেজকে কয় ভাগে ভাগ করা হয়েছে। ফ্রেজকে তার ফাংশন বা কাজ অনুযায়ী 6 ভাগে ভাগ করা হয়েছে। মোট কত ভাগে ভাগ করা হয়েছে ফ্রেজকে? তাহলে 6 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? 1 নম্বর হচ্ছে নাউন ফ্রেজ, 2 নম্বর হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, 3 নম্বর হলো অ্যাডভার্ব ফ্রেজ, 4 নম্বর হচ্ছে, আচ্ছা 3 নম্বর ফ্রেজ যেটা অ্যাডভার্ব ফ্রেজ আছে, এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারি। তো 4 নম্বর ফ্রেজ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, 5 নম্বর ফ্রেজের নাম হলো কনজাংশনাল ফ্রেজ, এবং 6 নম্বর লাস্ট ফ্রেজ হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। তাহলে ফ্রেজ কয় প্রকার? 6 প্রকার। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। তো এতগুলো ফ্রেজের ভাগকে আমাদেরকে জানতে হবে। তাহলে নাউন ফ্রেজ কাকে বলে? প্রথম ভাগ কি ছিল? নাউন ফ্রেজ। নাউন কাকে বলে? না, নাউন বলে নাম বোঝালে। তাহলে নাম পদ বা নাউন এটা বসে কোথায়? কার কার ঘরে বসে? সাবজেক্টের ঘরে বসে, অবজেক্টের ঘরে বসে, কমপ্লিমেন্ট হিসাবে কোনগুলো? নাউনগুলো। তাহলে নাউন যেখানে যেখানে বসে, সেই জায়গাগুলোতে যদি কোনো ফ্রেজ বসে যায়, তখন তাকে বলে নাউন ফ্রেজ। তার মানে নাউন কার কার ঘরে বসবে? সাবজেক্টের ঘরে বসতে পারে, অবজেক্টের ঘরে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, এই সব জায়গায় নাউন বসতে পারে। তো যে সব জায়গাগুলোতে নাউন বসার কথা ছিল, সেই সব জায়গাগুলোতে নাউন না বসে যদি
একটা ফ্রেজ বসে যায় তখন সেই ফ্রেজটা যেহেতু নাউনের ঘর দখল করে নিয়েছে, নাউন যেখানে বসে সেখানে প্রোনাউনও বসে, তাহলে নাউন এবং প্রোনাউনের বসার জায়গা একই জায়গা, অর্থাৎ প্রোনাউনও কিন্তু সেই সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। তার মানে বলতে পারি নাউন বা প্রোনাউন যেখানে বসার কথা ছিল সেই নাউন বা প্রোনাউন না বসে গোটা গোটা একটা যদি ফ্রেজ বসে যায় সেই ফ্রেজটাকে বলা হবে নাউন ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? তাহলে এখান থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে নাউন ফ্রেজ কোথায় কোথায় বসবে। দেখো, নাউন ফ্রেজ তাহলে সাবজেক্টে ঘরে বসতে পারে, নাউন ফ্রেজ তাহলে অবজেক্টে ঘরে বসতে পারে, নাউন ফ্রেজ তাহলে কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, আরো অনেক জায়গায় বসে। মোটামুটি 3টা জায়গা আমরা জেনে রাখলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। যেরকম একটা উদাহরণ দেখা যাক, টু উইন দ্য প্রাইজ ইজ মাই ইন্টেনশন। এর মানে কি না, টু উইন দ্য প্রাইজ ইজ মাই ইন্টেনশন এর মানে হচ্ছে পুরস্কার জেতাটা হচ্ছে আমার অভিপ্রায় বা ইচ্ছা। তাহলে এটা হলো ভার্ব, কোনটা ইজ, কোনটা হয় মাই ইন্টেনশন মানে হচ্ছে আমার অভিপ্রায় বা ইচ্ছা। পুরস্কার জেতা, পুরস্কার জেতাটাই হলো আমার ইচ্ছা। তাহলে এখানে দেখো টু উইন দ্য প্রাইজ, এখানে কতগুলো ওয়ার্ড আছে? 4টা ওয়ার্ড আছে। এখানে কি সমাপিকা ক্রিয়া আছে? না, নেই। তাহলে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব যদি না থাকে এবং তার মধ্যে এর মধ্যে কোনো সাবজেক্ট আছে? না, নেই। কারণ এ নিজেই সাবজেক্টের ঘর দখল করে নিয়েছে। অর্থাৎ টু উইন দ্য প্রাইজ কোনটা না, পুরস্কার জেতাটা, সেটাই হলো আমার অভিপ্রায় বা ইচ্ছা। তাহলে এখানে টু উইন দ্য প্রাইজ কার ঘরে বসছে? সাবজেক্টের ঘরে বসছে, মানে সাবজেক্টের ঘর দখল করে নিয়েছে। এখন সাবজেক্টের ঘরে বসার কথা ছিল কার? নাউন বা প্রোনাউন। কিন্তু নাউন বা প্রোনাউন না বসে যখন পুরো একটা ফ্রেজ, এটা তো ফ্রেজ, সমাপিকা ক্রিয়া নেই, সাবজেক্ট নেই এর ভেতরে, পুরস্কার জেতা একটা পদের মতো অর্থ প্রকাশ করছে, তাহলে এটা ফ্রেজ। যেহেতু এই ফ্রেজটা যেখানে নাউন বসার কথা ছিল সেই জায়গাটা দখল করে নিয়েছে, এখানে নাউন বসার কথা ছিল অথবা প্রোনাউন বসার কথা ছিল, কেন কি এটা সাবজেক্টের ঘর। কিন্তু সেখানে নাউন বা প্রোনাউন না বসে পুরো একটা গোটা গোটা ফ্রেজ বসে গেছে, তাহলে সেই ফ্রেজটা কি ফ্রেজ হবে? নাউন ফ্রেজ, কেন কি সাবজেক্টের ঘর দখল করে নিয়েছে। আরেকটা উদাহরণ দেখব, হি এনজয়স, সে উপভোগ করে, রিডিং এ নোভেল, মানে একটা উপন্যাস পড়া সে উপভোগ করে, মজা নেয় তার। তাহলে হিটা এখানে কে? সাবজেক্ট। এনজয়সটা কি? ভার্ব, মানে সমাপিকা ক্রিয়া, বাক্যের অর্থ কি সম্পূর্ণ করছে। সে উপভোগ করে কি না, রিডিং এ নোভেল, মানে একটা উপন্যাস পড়া। তাহলে কি উপভোগ করে না, একটা উপন্যাস পড়াকে উপভোগ করে। কি দিয়ে প্রশ্ন করলে কি বেরোয়? অবজেক্ট বেরোয়। অবজেক্টের ঘরে কে বসে? হয় কোনো নাউন বসার কথা, না হলে কোনো প্রোনাউন বসবে। কিন্তু এখানে কি বসছে? রিডিং এ নোভেল, একটি উপন্যাস পড়া সে উপভোগ করে। এটা কি? এটা একটা ফ্রেজ। কার ঘরে বসছে? অবজেক্টের ঘরে বসছে। অবজেক্টের ঘরে কে বসে? নাউন বা প্রোনাউন। কিন্তু এখানে কি বসছে? এখানে বসছে ফ্রেজ। যে ফ্রেজ সাবজেক্ট বা অবজেক্ট বা কমপ্লিমেন্টের জায়গা দখল করে তাকে কি ফ্রেজ বলা হয়? তাকে বলা হয় নাউন ফ্রেজ। এটা তো আমরা একটু আগে পড়লাম। তাহলে বলো দেখি এটা কি ফ্রেজ হবে? হি এনজয়স রিডিং এ নোভেল, না এটা একটা নাউন ফ্রেজ। কেন না, অবজেক্টের ঘর দখল করে নিয়েছিল। তাই এখান থেকে কি জানতে পারলাম? রিডিং এ নোভেল এটা কি না, এটা একটা অবজেক্ট। তাহলে যে ফ্রেজ অবজেক্টের ঘর দখল করে নিয়েছে বা অবজেক্ট হিসেবে বসছে তখন তাকে কি বলে? নাউন ফ্রেজ। কিন্তু এখানে তো আমি বলেছিলাম এখানে কোনো সমাপিকা ক্রিয়া থাকবে না। তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এই যে রিডিং কথাটা আছে, রিডিং এটা তো ভার্ব। তাহলে আমি কি বলেছিলাম? সমাপিকা ক্রিয়া থাকবে না, অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকবে না। কিন্তু অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। তাহলে রিডিংটা ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? দেখো নন ফাইনাইট ভার্ব, সংক্ষেপে লিখলাম NAV, নন ফাইনাইট ভার্ব। কি করে বুঝলাম নন ফাইনাইট ভার্ব? আর যেখানে এনজয়সকে আমি বলছি ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া, সেটা একটু ভালো করে জেনে নিই, নাহলে বুঝতে আমাদের অসুবিধা হবে। দেখো V4 যদি, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্মের সঙ্গে যদি ING যুক্ত থাকে তখন সেটা অসমাপিকা ক্রিয়া। V3 ভার্বের 3 নম্বর ফর্ম, ধরো ব্রোকেন কথাটা বললাম, ভার্বের 3 নম্বর ফর্ম যদি একা একা বসে তাহলে সেটা অসমাপিকা ক্রিয়া।
দেখো টুর পরে যদি ভার্বের 1 নম্বর ফর্ম থাকে সেটাও কিন্তু অসমাপিকা ক্রিয়া, যেরকম ধরো টু গো, যেতে, অসমাপিকা ক্রিয়া। তারপরে ধরো হ্যাভিং কথাটা বললাম, হ্যাভিং কথাটা বলার পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসালাম, অর্থাৎ হ্যাভিং রাইজেন ধরো বললাম। এগুলো কি না, এগুলো সব অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। অর্থাৎ ভার্বের 4 নম্বর ফর্ম যদি একা একা বসে তাহলে কিন্তু অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব ইংরেজিতে বললে। ভার্বের 3 নম্বর ফর্ম যদি একা একা বসে তাহলে সেটাও নন ফাইনাইট ভার্ব। 2 প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম যদি বসে তাহলে সেটাও নন ফাইনাইট ভার্ব। হ্যাভিং প্লাস V3 এরকম গঠনে যদি থাকে তাহলে সেটাও কিন্তু নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বের আবার অনেকগুলো ভাগ রয়েছে, যেরকম ইনফিনিটিভ, আর একটা ভাগ রয়েছে জিরান্ড, আর একটা ভাগ রয়েছে পার্টিসিপল। এই পার্টিসিপলকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো প্রেজেন্ট পার্টিসিপল, 2 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল, 3 নম্বর হলো পারফেক্ট পার্টিসিপল। এবং এই নন ফাইনাইট ভার্বের আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে ভার্বাল নাউন। আর এগুলো সবগুলো কার বাচ্চা, কার সন্তান না, নন ফাইনাইট ভার্ব, যেগুলো আমরা পরে জানবো। এখন আপাতত আমরা ফ্রেজ জানবো। ফ্রেজ জানতে হলে সমাপিকা ক্রিয়া অর্থাৎ ফাইনাইট ভার্ব আর অসমাপিকা ক্রিয়া নন ফাইনাইট ভার্বকে জানতে হবে, তাই জাস্ট উদাহরণ হিসেবে বলে দিলাম। তাহলে সমাপিকা ক্রিয়ার উদাহরণ কি না, যতগুলো আমরা টেন্স শিখেছি সেই টেন্সের গঠন যতগুলো পড়বে সেগুলো সব কি না ফাইনাইট ভার্ব। যেরকম ভার্বের 1 নম্বর ফর্ম যদি থাকে অথবা ভার্বের 1 নম্বর ফর্মের সঙ্গে এস বা ইএস যদি যুক্ত থাকে, যেরকম ধরো গো বা গোজ, এগুলো সমাপিকা ক্রিয়া। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী পড়লো। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি ছিল, অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, তারপরে ভার্বের 4 নম্বর ফর্ম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন। এবং এরকম গঠনে যদি থাকে, সাপোজ অ্যাম গোয়িং যদি থাকে ধরো, তাহলে এটা সমাপিকা ক্রিয়ার উদাহরণ। বা যদি থাকে ইজ গোয়িং, এটাও সমাপিকা ক্রিয়ার উদাহরণ। আর গোয়িং, এটাও সমাপিকা ক্রিয়ার উদাহরণ। তাহলে এরকম 12টা টেন্স আছে। তো যতগুলো টেন্স আছে সমস্ত টেন্সের গঠনগুলো সব সমাপিকা ক্রিয়াতে আছে, অর্থাৎ ফাইনাইট ভার্ব। যতগুলো টেন্সের ভয়েস চেঞ্জ হয় মানে প্যাসিভ ভয়েস, তো প্যাসিভে যতগুলো গঠন আছে সেগুলোও কিন্তু সব সমাপিকা ক্রিয়ার উদাহরণ। আর সেগুলোর বাইরে যেটা হয় সেটা কিন্তু এখানে লিখলাম, সেটা হচ্ছে কি এই যে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, ভার্বাল নাউন। পার্টিসিপলে আবার ভাগ আছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এবারে এখন তো এগুলো পড়বো না, আমাদের শুধু জেনে নিতে হবে সংক্ষেপে নন ফাইনাইট ভার্বের উদাহরণগুলো কোনগুলো হতে পারে। এই যে V4 যদি একা বসে, V3 যদি একা বসে, 2 প্লাস V1 যদি বসে, হ্যাভিং প্লাস V3 যদি বসে, এগুলো সব নন ফাইনাইট ভার্বের উদাহরণ। এবং এখানে যদি বাক্যে আমরা লক্ষ্য করি, হি এনজয়স রিডিং এ নোভেল, এই কথাটায় এখানে রিডিং যে কথাটা আছে সে উপভোগ করে কি না রিডিং, তাহলে এখানে রিডিং তো ভার্ব, এবং ভার্বের কত নম্বর ফর্ম, 4 নম্বর ফর্ম। ভার্বের 4 নম্বর ফর্ম যখন একা একা বসবে তখন সেটাকে বলা হবে নন ফাইনাইট ভার্ব, এক্ষুনি আমরা যেটা দেখলাম। তাহলে এখানে ফ্রেজের মধ্যে নন ফাইনাইট ভার্ব থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে না। তাহলে রিডিং এ নোভেল এই কথাটা ফ্রেজ হচ্ছে, কোনো অসুবিধা নেই। এবং যেহেতু এটা অবজেক্টের ঘর দখল করেছে, অবজেক্টের ঘর যে দখল করে সে নাউন হয় অথবা প্রোনাউন হয়, এখানে একটা ফ্রেজ অবজেক্টের ঘর দখল করে নিয়েছে, তাই এটাকে বলবো নাউনের ফ্রেজ। তাহলে সোজা কথায় বললে কি হবে, সোজা কথায় বললে যেটা বোঝায় সেটা হচ্ছে নাউন যেখানে বসে তার পরিবর্তে যদি কোনো ফ্রেজ বসে, বা প্রোনাউন যেখানে বসে তার পরিবর্তে যদি কোনো ফ্রেজ বসে যায় তখন তাকে বলা হবে নাউন ফ্রেজ। কি ফ্রেজ, নাউন ফ্রেজ। আশা করি বোঝাতে পারলাম নাউন ফ্রেজ। তাহলে এর উদাহরণগুলো তো আমরা আগেই দেখে ফেলেছি, এবারে আমরা দেখব নাউন ফ্রেজের গঠন কেমন হয়। তাহলে নাউন ফ্রেজের গঠন প্রথমে যেটা আমরা দেখব সেটা কি, নাউন, নাউন এবং তার মাঝখানে বসবে অ্যান্ড, তারপরে আরো একটা নাউন। তাহলে নাউনের মধ্যে অ্যান্ড বসিয়ে, তাহলে এখানে দুটো নাউনের মধ্যে অ্যান্ড বসিয়ে আমরা কি করতে পারি, নাউন ফ্রেজ তৈরি করতে পারি। 2 নম্বর আর একটা কি উপায় আছে না, দুটো নাউনের মাঝখানে একটা প্রিপোজিশন বসিয়েও কিন্তু নাউন ফ্রেজ গঠন করতে পারি। তাহলে নাউন, তার মাঝখানে বসলো প্রিপোজিশন, তারপরে আবার একটা নাউন,
এভাবেও নাউন ফ্রেজ গঠন করা যায়। 3 নম্বর কি, পাশাপাশি দুটো নাউন, মাঝখানে কিচ্ছু নেই, এভাবেও কিন্তু নাউন ফ্রেজ গঠন করা যায়। তো প্রথমে দেখে নেব দুটি নাউন পাশাপাশি বসিয়ে কিভাবে গঠন করা যায়। তাহলে এখন আমরা যেটা দেখছি 3 নম্বর নিয়মটা, নাউন এবং তার পাশে আরো একটা নাউন যেখানে মাঝখানে কিচ্ছু নেই। তো এভাবে নাউন ফ্রেজ কি তৈরি করা যায়? হ্যাঁ, তৈরি করা যায়। কিভাবে তৈরি করা যায় সেটা এক্ষুনি দেখে নেব। প্রথমে দেখো, গোল্ড এটা একটা কি নাউন, আর রিং RING এটাও একটা নাউন। দুটো নাউন পাশাপাশি বসালাম, তাহলে শব্দটা হলো গোল্ড রিং। এর অর্থ প্রকাশ কি করছে? সোনার আংটি। তাহলে সোনার আংটি মানে একটা জিনিসের নামকে বোঝাচ্ছে, তার মানে নাউন। আর যেহেতু দুটো পাশাপাশি ওয়ার্ড বসে একটা নাউন তৈরি হলো, তার মানে এটা ফ্রেজ। কি ফ্রেজ? না নাউন ফ্রেজ। বুঝতে পারলাম কিনা বলো? তাহলে ঠিক গোল্ড রিং এর মতো আর কি কোনো নাউন আছে যেখানে দুটো নাউন পাশাপাশি বসিয়ে নাউন ফ্রেজ তৈরি করা যেতে পারে? হ্যাঁ, এগুলো সব আমরা পড়ছি নাউন ফ্রেজ, লেমন জুস। তো এখানে নাউন আছে, এখানেও নাউন আছে। দুটো নাউন পাশাপাশি বসে যে ফ্রেজটা তৈরি করলো সেটা কি ফ্রেজ? না নাউন ফ্রেজ। তাহলে এর আর কি কি উদাহরণ আছে? দেখো, স্কুল ফিস। তাহলে ফিস একটা নাউন, আবার স্কুলও একটা নাউন। দুটো নাউন পাশাপাশি বসে একটা পদের মতো অর্থ প্রকাশ করছে, তাই এটা ফ্রেজ। এবং কি পদের অর্থ প্রকাশ করছে? না এটা সাবজেক্টের ঘরে বসানো যেতে পারে, অবজেক্টের ঘরে বসানো যেতে পারে, কমপ্লিমেন্ট হিসাবে বসানো যেতে পারে, তাই এটা নাউন ফ্রেজ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটা বানালাম কিভাবে? না পাশাপাশি দুটো নাউন বসিয়ে। স্কুলও একটা নাউন আর ফিজও একটা নাউন, পাশাপাশি দুটো নাউন যুক্ত করে আমরা নাউন ফ্রেজ তৈরি করলাম। আর উদাহরণ কি আছে? স্কুল ফিস বাদ দিলে বার্থডে। বার্থ একটা নাউন, ডে একটা নাউন, দুটো নাউন মিলে তৈরি হচ্ছে একটা ফ্রেজ। এবং এটা কি ফ্রেজ? এটা হচ্ছে নাউন ফ্রেজ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে জন্মদিন। আর আছে? হ্যাঁ আছে, ডেথ অ্যানিভার্সারি। এর মানে কি? মৃত্যু বার্ষিকী। এটা তাহলে কি? এটাও নাউন ফ্রেজ। কি বুঝতে পারলাম কিনা? দুটো নাউন পাশাপাশি বসিয়ে আর কি কোনো কিছু তৈরি করা যেতে পারে যেটা নাউন ফ্রেজ হতে পারে? হ্যাঁ, বার্থ সেন্টিনারি। বার্থ সেন্টিনারি কথাটার অর্থ কি? না জন্ম, কারোর জন্ম 100 বছর হলো, জন্ম শতবার্ষিকী। এটা কি? এটাও নাউন ফ্রেজ। স্ট্রিট বেগার মানে কি? পথের ভিখারি। তাহলে এটাও নাউন ফ্রেজ, দুটো নাউনকে যুক্ত করে তৈরি করা হয়েছে। মিল্ক পট মানে কি? দুধের পাত্র, দুগ্ধ পাত্র। নাউন ফ্রেজ, দুটো নাউনকে যুক্ত করে তৈরি করা হয়েছে। মাদার টাং মাতৃভাষা, TONGUE মাতৃভাষা, মাদার টাং। ট্রেন ফেয়ার ট্রেন ভাড়া বা রেল ভাড়া। হাউস রেন্ট বাড়ি ভাড়া। বেডরুম মানে শোবার ঘর। আয়রন সেফ লোহার সিন্দুক। পূজা হলিডেজ পূজার ছুটি। টি গার্ডেন চায়ের বাগান বা চা বাগান। ট্যাপ ওয়াটার মানে কি? কলের জল। স্টোর রুম মানে কি? ভাড়ার ঘর। তাহলে এগুলো যতগুলো আমরা দেখলাম সব একটা নাউনের সঙ্গে আর একটা নাউন পাশাপাশি বসে যে ফ্রেজটা তৈরি করেছে সেটা হলো নাউন ফ্রেজ। এবং এই নাউন ফ্রেজের উদাহরণগুলো আমরা দেখে নিলাম। এখন মনে করো আগের নিয়মগুলোতে কি ছিল, কিভাবে তৈরি করা যায় নাউন ফ্রেজ সেটা আমরা দেখছিলাম। তাহলে আমরা নাউন প্লাস নাউন শিখে নিলাম 3 নম্বর নিয়মটা। এখন নাউনের সঙ্গে অ্যান্ড যোগ করে তখনও নাউন ফ্রেজ তৈরি করা যায়। কিভাবে? তার কয়েকটা উদাহরণ দেখে নেব। তাহলে এখন আমরা যেটা শিখছি 1 নম্বর নিয়মটা ছিল কি? না নাউন তার সঙ্গে একটা অ্যান্ড যুক্ত থাকবে, দিয়ে আবার নাউন বসবে। এইভাবেও আমরা নাউন ফ্রেজ তৈরি করতে পারি। এখন কয়েকটা উদাহরণ তার দেখে নেব। বললাম ফুড অ্যান্ড শেল্টার। এর মানে কি? ফুড অ্যান্ড শেল্টার কথাটার মানে হচ্ছে অন্ন বস্ত্র। পাশাপাশি 3টা শব্দ বসছে, ফুড 1 নম্বর, অ্যান্ড 2 নম্বর, শেল্টার 3 নম্বর। ফুডটা কি? ফুডটা একটা নাউন, মাঝখানে আছে অ্যান্ড, তারপরে শেল্টারটা কি? সেটাও একটা নাউন। তাহলে নাউন তারপরে অ্যান্ড তারপরে আবার নাউন হলো কি না? 1 নম্বর নিয়মে মিলেছে নাউন অ্যান্ড নাউন। তাহলে নাউনের সঙ্গে অ্যান্ড যুক্ত করে আবার নাউন বসালে যদি একটি পদের মতো অর্থ প্রকাশ করে তখন তো তাকে ফ্রেজ বলেই বলে, এবং এভাবে নাউন ফ্রেজ তৈরি করা যায়। তাহলে এর আগের নিয়মে শিখেছি নাউন প্লাস নাউন, অর্থাৎ পাশাপাশি নাউন দুটো বসিয়ে। এখন আমরা যেটা শিখলাম নাউন
তারপরে অ্যান্ড, তারপরে আবার নাউন, এভাবেও তৈরি করা যায়। আর কয়েকটা উদাহরণ দেখে নিন। মেন অ্যান্ড মানি, এর মানে কি? এর মানে হচ্ছে ধনজন, মানে সম্পত্তি ও মানুষ একসঙ্গে বোঝাচ্ছে ধনজন, মেন অ্যান্ড মানি। তাহলে মেনটাকে নাউন, তার মাঝখানে কি আছে অ্যান্ড, আবার নাউন, তাহলে এটা একটা ফ্রেজ। কি ফ্রেজ? না এটাও কিন্তু নাউন ফ্রেজ। বুঝতে পারলাম কিনা? তারপরে দেখো ফ্লেশ অ্যান্ড ব্লাড, তাহলে এক্ষেত্রেও দুটো নাউন যুক্ত করলাম কি দিয়ে? অ্যান্ড দিয়ে, এবং এটা ফ্রেজ দাঁড়ালো। কি ফ্রেজ? এটা হলো নাউন ফ্রেজ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে রক্ত মাংস, তাহলে এটাও একটা নাউন ফ্রেজ। ভার্চু অ্যান্ড ভাইস, কথাটার মানে কি? পাপ পুণ্য। হেভেন অ্যান্ড আর্থ, কথাটার মানে কি? স্বর্গ মর্ত্য। ল্যান্ড অ্যান্ড ওয়াটার, কথাটার মানে কি? জলস্থল, মানে জল ডাঙা দুটোকে বোঝাচ্ছে। ব্যবসা করলেই প্রফিট অ্যান্ড লস দুটোই আছে, তাহলে কি বলতে চাইলাম? লাভ ক্ষতি বা লাভ লোকসান। ব্রেড অ্যান্ড বাটার, মাখন রুটি, এটাও নাউন ফ্রেজ। আর কি আছে? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, মানে কি? স্বামী স্ত্রী, তাহলে এটাও হবে। লাইফ অ্যান্ড ডেথ, জীবন মরণ, তাহলে কি? এটাও নাউন ফ্রেজ। লক অ্যান্ড কি, মানে কি? তালা চাবি, এটাও নাউন ফ্রেজ। কিথ অ্যান্ড কিন, এর মানে কি? আত্মীয় স্বজন। তাহলে এগুলো সব কিসের উদাহরণ দেখলাম? না এগুলো সব নাউন ফ্রেজ। এবং এই নাউন ফ্রেজগুলো তৈরি হলো কিভাবে? না একটা নাউন এবং শেষে আর একটা নাউন যুক্ত হবে অ্যান্ড দিয়ে, এভাবে তৈরি হবে নাউন ফ্রেজ। বুঝতে পারলাম? এবারে 2 নম্বর নিয়মটা কি ছিল? না প্রিপোজিশন আর নাউন, মনে পড়ে? তো প্রিপোজিশন থাকবে প্লাস নাউন থাকবে, বা নাউন প্রিপোজিশন, মোটামুটি নাউন এবং প্রিপোজিশন এই দুটো যুক্ত হয়ে কিভাবে তৈরি হয় নাউন ফ্রেজ সেটা দেখে নেব। একটা বাক্য লিখলাম, হি এনজয়েস, সে উপভোগ করে, ওয়াকিং বাই দ্য রিভার সাইড। তাহলে সে কি উপভোগ করে? সে উপভোগ করে নদীর পাশে হাঁটাটাকে। তাহলে এখানে যদি দেখি হিটাকে সাবজেক্ট, এনজয়েসটা কি? না উপভোগ করে, ভার্বের শেষে এস বাই এস যোগ আছে, তার মানে এটা সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সঙ্গে মিলে যাচ্ছে। আর বাদবাকি কি থাকলো? সে উপভোগ করে। কি উপভোগ করে? না ওয়াকিং বাই দ্য রিভার সাইড। অর্থাৎ এখানে কি এর উত্তর দিল যে সে কে? সে তো অবজেক্ট হয়, অবজেক্টের ঘরে কে বসে? নাউন বা প্রোনাউন। কিন্তু এখানে কি বসছে? এখানে একটা ফ্রেজ বসছে। তাহলে নাউন বা প্রোনাউনের পরিবর্তে যদি গোটা গোটা একটা ফ্রেজ বসে যায়, তখন সেটাকে কি ফ্রেজ বলা হয়? নাউন ফ্রেজ বলা হয়। তাহলে ওয়াকিং বাই দ্য রিভার সাইড এটা একটা ফ্রেজ হয়ে গেল, এবং এটাকে বলছি আমরা নাউন ফ্রেজ। ওইটাকেই আমরা তুলে নেব, ওয়াকিং বাই দ্য রিভার সাইড। তাহলে ওয়াকিং বাই দ্য রিভার সাইড যে কথাটা আছে, যদি ভালো করে দেখো, ওয়াকিংটা কি? হাঁটা। এখানে নাউনের কাজ করছে। পরে যখন আমরা জিরান্ট পড়বো তখন বুঝতে পারবো যে এটা একটা জিরান্ট, আর জিরান্ট মানে নাউন। তাহলে ওয়াকিংটাকে আপাতত ধরে নাও এটা নাউন। আর রিভার সাইড, দ্য রিভার সাইড, এটা কি? না এটাও একটা নাউন। এবং এই দুটো নাউনের মাঝখানে কি আছে? এই দুটো নাউনের মাঝখানে আছে প্রিপোজিশন। তাহলে দুটো নাউনের মাঝখানে প্রিপোজিশন আছে, দুটো নাউনকে ধরে নিতে পারি যুক্ত করেছে একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন দ্বারা যুক্ত হয়ে যে ফ্রেজটা তৈরি হলো সেটাকেও আমরা নাউন ফ্রেজ বলতে পারি। এবং এটা যে নাউন ফ্রেজ হবে তার প্রমাণ তো আমরা বাক্যের প্রথমে পেয়ে গেছি। এই যে বাক্যটা এবারে দেখে নিই। বাক্য কি আছে? হি এনজয়েস ওয়াকিং বাই দ্য রিভার সাইড, অর্থাৎ সে নদীর পাশে হাঁটাটাকে উপভোগ করে। কি উপভোগ করে? নদীর পাশে হাঁটা। অবজেক্ট ঘরে বসছে, অবজেক্ট ঘরে নাউন বা প্রোনাউন বসে, কিন্তু যখন গোটা একটা ফ্রেজ বসে যাবে নাউন বা প্রোনাউনের পরিবর্তে, তখন সেটা হয়ে যাবে নাউন ফ্রেজ। তাহলে এটা তো নাউন ফ্রেজ হয়েছে। এবং এই নাউন ফ্রেজটা তৈরি হয়েছে কিভাবে? না মাঝখানে দেখো, সামনে নাউন, পেছনে নাউন, মাঝখানে প্রিপোজিশন। তাহলে নাউন নাউন প্রিপোজিশন দিয়ে তৈরি হয়েছে এই ফ্রেজটি, এবং এটাও কিন্তু নাউন ফ্রেজ। তো আজকে আমরা দেখে নিলাম নাউন ফ্রেজ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আশা করি তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। তো অনেক কিছু আমরা কিন্তু শিখলাম, যেটা এমসিকিউ প্র্যাকটিস করলে আমরা কিন্তু এত কিছু আলোচনা একসঙ্গে করতে পারি না। তো সেই কারণে আজকের এই ভিডিও ডেসক্রিপটিভ ছিল। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, আর পরবর্তী ভিডিওগুলো পেতে গেলে তাহলে চ্যানেলকে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে হবে। আর আমার উপকারের জন্য একটা কাজ করে দিতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে ভিডিওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
ও হ্যাঁ, আরও একটা জরুরি কথা, ডেসক্রিপশন বক্সে সবগুলো পিডিএফ এর লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, তো তোমরা গিয়ে পিডিএফগুলোও কিন্তু ডাউনলোড করতে পারো।